ক্লাসে আমরা মূলত ডি ব্লক এলিমেন্ট গুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো পদার্থ মৌলগুলো পর্যাবৃত্ত ধর্মসমূহ। আচ্ছা, তো আমি তার আগে কিছু ইন্ট্রো দিই যেগুলো হচ্ছে লাগবে। সেটা হচ্ছে যে আচ্ছা, মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহ মূলত কিসের উপর নির্ভর করে? যেটা বলি মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, এটা মূলত এদের মানে মূলত পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। পারমাণবিক সংখ্যা, যে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন বিন্যাসের উপর তাদের এগুলো মূল পর্যাবৃত্ত ধর্ম নির্ভর করে। তো মৌলসমূহের যে অনেক ধরনের পুনরাবৃত্তি ঘটে, তাদের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনশীল মৌলসমূহকে পর্যাবৃত্ত ধর্ম বলে। ওকে, তো আমরা এখানে কিছু পর্যাবৃত্ত মৌল ধর্ম যেগুলো দেখবো সেগুলো হচ্ছে গলনাঙ্ক, স্থিরাঙ্ক, তারপরে হচ্ছে আমরা দেখবো পরমাণুর আকার, যোজ্যতা, পরমাণুর যোজ্যতা যেটাই বলি। তারপরে হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন শক্তি, তারপর এখানে আমি আসি। তারপর ইলেকট্রন শক্তির পরে দেখবো হচ্ছে স্থিতিস্থাপকতা, তারপর সবশেষে আমরা দেখবো ধাতব যৌগ। ওকে, তো আমরা প্রথমে আসি তো, আহ, গলনাঙ্ক স্ফুটন নিয়ে গলনাঙ্ক স্ফুটনকে যেটা বোঝায় যে একটা কঠিন তাপমাত্রা যখন একটা কঠিন পদার্থ গলে যায় তখন তাকে গলনাঙ্ক বলে। আবার যে তাপমাত্রা আমরা পদার্থকে বুদবুদ আকারে যে ফুটতে দেখি সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ওকে, তো এখানে মূলত যেটা হয় যে আমরা তো সবাই জানি যে এই যে এখানে যেটা ধরো পরমাণু আছে, এটা পর্যায়সারণী, ঠিক আছে? তো আহ, এখানে যেটা মূলত হয় যে এটাকে আমরা তো সবাই জানি গ্রুপ, এই পাশে আমাদের গ্রুপ বলি, রাইট? গ্রুপ। আর এই পাশে আমরা কি বলি, পর্যায় বলি। ওকে, ওকে, তো এই পাশে আমাদের পর্যায় বলি। তো এখান থেকে যেটা দেখা যায় যে একটা গ্রুপে পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পাইতে 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 তাদের পারমাণবিক আকার বৃদ্ধি পায়, কিন্তু যোজ্যতা স্তরে আহ যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব, মেঘের ঘনত্বটা কমে যায়। ওকে, তো তো আমরা দেখতে পারি যে একটা গ্রুপের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় দেখবো যে যাদের গলনাঙ্কটা বাড়ে, কিন্তু এরপর আসতে যখন দেখতে লাস্টের দিকে তখন দেখো গলনাঙ্ক গলনাঙ্ক তখন কমে যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখি যে গ্রুপ ওয়ান এর যে মৌলগুলোর সাথে দেখি, আম, আমি একটু তাহলে যেহেতু পর্যায় শ্রেণীর ব্যাপারটা আমি একটু সাহায্য তাহলে দেখাই যে পেরিওডিক টেবিল। তো আমি একটু কথা বলবো, বলে নিই এখান থেকে যেটা হয় যে আমরা এখানে যেটা দেখবো যে ধরো আমি যদি গ্রুপ ওয়ানের কথা যদি চিন্তা করি তাহলে আমরা সেখানে দেখবো যে এখানে কোন সরল ধারাবাহিকতা দেখা যায়। যেমন আমরা যদি বলি যে লিথিয়াম থেকে সোডিয়াম, তারপর লিথিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিএস, যেগুলো থাকুক না কেন, এগুলো এক একটা আবার যেমন লিথিয়ামের গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি, এরপর আস্তে আস্তে গলনাঙ্ক স্থিরাঙ্ক সোডিয়ামের দিকে কমে যায়, আবার আস্তে আস্তে পটাশিয়ামের দিকে কমে যায়, আবার রুবিডিয়াম, আবার সিএস দিয়ে আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে খুব একটা ধারাবাহিকতা বজায় থাকে না। ওকে, আহ আহ,
আমরা তো সবাই জানি যে এটা এটা একটা এটা হচ্ছে তোমাদের একটা পর্যায়, এটা তোমাদের পর্যায়, এটা হচ্ছে তোমাদের গ্রুপ। হ্যাঁ, আমি যদি এখানে গ্রুপ ওয়ান ওয়ান নিয়ে যদি আমি কথা বলি, গ্রুপ ওয়ানে দেখবো যে আহ, এখানে কিন্তু একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, আহ, পরমাণু এখানে হচ্ছে পরমাণু বন্ধন আকর্ষণ কমে কিন্তু গণনাঙ্ক ধীরে ধীরে কমে যখন আমরা তুলনা আকার বৃদ্ধি পাই। হ্যাঁ, তারপর আমি যদি বলি এই যে লিথিয়াম, হ্যাঁ লিথিয়ামের ক্ষেত্রে আমি যদি দেখি, হুম, এই যে আমরা লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি যে তার হচ্ছে গলনাঙ্ক হচ্ছে 180, আবার সোডিয়াম হচ্ছে 97, আবার পটাশিয়াম হচ্ছে 63, আবার রুবিডিয়ামের হচ্ছে হচ্ছে 29। আবার সুতরাং কথা তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমরা যদি উপর থেকে নিচ থেকে যদি দেখে থাকি তাহলে গ্রুপে, তখন দেখবো যে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। হ্যাঁ, আবার আবার আমি যদি কোনটা পর্যায়ের দিকে তাকাই তাহলে সেটা দেখবো যে আমরা যদি একটা পর্যায়ের দিকে যদি তাকাই দেখবো যে বাম থেকে ডান দিকে যেতে যেতে আস্তে আস্তে গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো হ্রাস পায়, কারণ তার ইলেকট্রন বন্ধনটা আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, তো এটা হচ্ছে মূলত আমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা খুব একটা জানা। আমি তাহলে নিউজ সাইডে চলে আসি। তো আমি এরপরে চলে আসছি তারপর দেখবো যে আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি যে তার দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ শক্তি বলমান বিদ্যমান, সেখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আবার কম থাকে। সালফার অণুতে দেখা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন হয়, বাট একটা জিনিস সেখানে বিদ্যমান দেখবো যে আমরা উপর থেকে নিচের দিকে গেলে এটা ইয়া কমতে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, আবার বাম থেকে ডান দিকে গেলে সে একইভাবে আহ, বাড়তে থাকে। ওকে, সরি কমতে থাকে। তো আম, এটা হচ্ছে একটা গণনা স্প্রিং ব্যাপার। এরপর আমি চলে আসি পরমাণু আকারের দিকে। পরমাণু আকার এখানে আবার দুই দুই ধরনের হয়। হ্যাঁ, পরমাণু আকার যেটা বলবো, আকার তুলনার জন্য আমরা যেটা বুঝাই যে পরমাণু সাধারণত পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র সর্বোচ্চ ইলেকট্রন স্তরের যে মধ্য সেটা হচ্ছে পরমাণু ব্যাসার্ধ। হ্যাঁ, আকারে যেটা বোঝালো পরমাণু ব্যাসার্ধ, পরমাণু ব্যাসার্ধ যেটা হচ্ছে যে একটা পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র কেন্দ্র ও সর্বোচ্চ স্তরের সর্বোচ্চ স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে পরমাণু ব্যাসার্ধ। ওকে, এখানে মূলত যেটা পরমাণু দূরত্ব যেটা হয় সেটা হচ্ছে যে একটা সমযোজী ব্যাসার্ধ হয়, নয়তো আরটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি দেখি সমযোজী ব্যাসার্ধ যেটা হয় যে কোনো একটা মৌলে দুটি পরমাণু 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 যদি একই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাহলে নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব সেটা সমযোজী ব্যাসার্ধ। অর্থাৎ আমি যদি দেখি যে আপনি এটাও একটা এটাও একটা, ওকে, সমযোজী বন্ধনে আবদ্ধ, এটা নিউক্লিয়াস এখানে এই যে দূরত্ব, যেটা নিউক্লিয়াসের যে দূরত্ব সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস দেওয়ার দূরত্ব, সেটা হচ্ছে তোমার কি সমযোজী ব্যাসার্ধ। এটা এগুলা কক হয় তার। ওকে, তো এই সমুদ্র ব্যাসার্ধকে মূলত পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। এটা হচ্ছে মূলত পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়, পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। তো উম, এটাই আর কি যে অনুগুলো দূরত্ব ব্যাসার্ধ। আর তার সাথে চলে আসবে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতব ক্লাসে যদি আমরা দেখি যে দুটো পরমাণু আন্তঃনিউক্লিয়াসের যে দূরত্ব চারদিকে হাফ, যেটা সেটা হচ্ছে তোমার ধাতব বন্ধন। অর্থাৎ আমি যদি দেখি যে এই যে একটা এই যে একটা মানে ধাতব, এরকম মনে ধাতব বন্ধন আছে। হ্যাঁ, এই যে নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস, আমি এটা দূরত্বের যে অর্ধেক, এই অর্ধেক দূরত্ব করবো ধাতব ব্যাসার্ধ। ওকে, এখানে যেটা আমরা যতক্ষণ আলোচনা করলাম সেটা। আচ্ছা, মৌলের আকারের যে সম্পর্কে যেটা এখন আমি চলে আসি পর্যায়িত মৌলের পরমাণু আকার সম্পর্কে। হ্যাঁ, আমরা যদি একই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে একটি করে ইলেকট্রন, আমরা জানি যে একটা একই পর্যায়ে অর্থাৎ আমি যদি চলে আসি আম, হ্যাঁ, এটা একটা পর্যায় না, আমরা এই যে এই জায়গায় নাম চলে আসছি, এটা একটা পর্যায়। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এটা একটা
এটা পর্যায়। Okay? এই পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা একটা করে পরমাণুটা মানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, পারমাণবিক সংখ্যা বাড়া হওয়ার পরে দেখবো যে সর্বশেষে ইলেকট্রন করে ঢুকতে হবে, ইলেকট্রন স্তরগুলো বাড়ে, ইলেকট্রন যুক্ত আবার ইলেকট্রন স্তরগুলো বাড়ানো। ফলে নিউক্লিয়াস চার্জের বৃদ্ধির ফলে আমাদের কি হয়, ইলেকট্রন গুলো সমূহ প্রত্যেক নিউক্লিয়াসের প্রতি আরেকটু জোরে আকৃষ্ট হয়। ফলে আমাদের পরমাণু আকারগুলো হ্রাস পাবে এবং যদি একটি ইলেকট্রন দ্বারা বাস্তবে অনুভূত নিউক্লিয়ার চার্জকে আমরা নিউক্লিয়ার চার্জ বলবো। ওকে। তো দেখা যাচ্ছে যে পরমাণু আকার বাড়লে তাদের উম, আহ স্তরগুলো বাড়ে, যে কারণে হচ্ছে কি আমাদের ইয়ে থাকে না, তাদের মধ্যে একটা কিউরিসিটিগুলো থাকে না। হ্যাঁ। তো আমি যদি এখানে একটু তাকাই, সেটা হচ্ছে যে আমি যদি একটু বলি যে আমরা যদি একটা পর্যায়ের দিকে যাই, মানে বাম থেকে ডানের দিকে যদি যাই পর্যায়ে, তাদের মূলত ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু তাদের ইলেকট্রন সমূহের স্তরগুলো বাড়ে না। ফলে দেখা যায় যে পরমাণুর আকারটা হ্রাস পায়। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এটাই যখন কনসেপ্ট বুঝতে হবে। Okay? আর গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে বলি যে একই গ্রুপের যদি কারো নিজের দিকে যদি পরমাণু থাকে, তাদের নতুন কক্ষপথ যুক্ত হয়, তাদেরকে পারমাণবিক, অর্থাৎ গ্রুপ, এটা হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক। গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে উপর থেকে নিচে গেলে কি হয়, পরমাণু ইলেকট্রনের জন্য নতুন শক্তিতে যুক্ত হয়, নতুন যুক্ত হওয়ার ফলে পরে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা হচ্ছে পারমাণবিক মানে একটা সম্পর্ক। আচ্ছা, একটা পরমাণুর যোজ্যতা, যেটা হচ্ছে পরমাণুর যোজ্যতা। পরমাণু যোজ্যতা যেটা বলবো যে উম, একটি যৌগ গঠনের ক্ষেত্রে কোনো মৌলের অন্য পরমাণুর সাথে, আমি বলি যেটা সহজ ভাষায় বলবো যে একটা যৌগ গঠনের সময় যদি বলি যে কোনো একটা মৌলের পরমাণুর সাথে অন্য একটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে কোনো যোজ্যতা বলে। হ্যাঁ, মানে হচ্ছে একটা মৌলের পরমাণু প্লাস অন্য মৌলের পরমাণু। ফলে যে যৌগটা যুক্ত, এটাকে মৌলের যোজ্যতা বলে। সহজ ভাষা আমি যদি বলি যে একটা পরমাণু যখন তার সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করার জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, যে ত্যাগকারী এবং গ্রহণকারী যে ইলেকট্রন সংখ্যা, সেটাকে পরমাণুর যোজ্যতা বলা হয়। কারণ আমরা যদি দেখি যে ম্যাগনেসিয়াম ধরো দুইটা আছে, দুইটা ত্যাগ করলো, দুইটা ছাড়া ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজ না, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের দুইটা লাস্টে দুইটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে, তারা দেখে স্থিরতা অর্জন করে। সেই দুইটা ইলেকট্রনই তার হচ্ছে মূলত তার যোজ্যতা। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত আমি যেটা বলতে চাচ্ছি। ওকে। এরপর মোস্ট মোস্ট যে একটা আমি ইম্পর্টেন্ট টপিকে আসবো, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যেটা বলবো এগুলো তোমার 99% আমি জাস্ট রিক্যাপ করে যাচ্ছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে নিয়ে একটি গ্যাসীয় এক মোল আহ, একক ইলেকট্রন একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেই থাকেই বলা হয় সেই মৌলের আয়নীকরণ শক্তি। এটা হচ্ছে মূলত একটা বাংলা কথা সংজ্ঞা। আমি যদি সহজ বাংলা বলি, একটা মৌল থেকে একটা ইলেকট্রনকে সরাইতে যতটুকু শক্তি প্রয়োজন হয়, সেটাই মূলত হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। সাপোজ সোডিয়ামের ক্ষেত্রে যেটা দেখি Na+, প্লাস ইলেকট্রন। হ্যাঁ, আবার পটাশিয়ামের ক্ষেত্রে যদি দেখি কে প্লাস প্লাস, তাহলে ইলেকট্রনগুলো ত্যাগ করছে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যে যেটা পড়বো, যেটা হচ্ছে যে
যে গ্রুপ ভিত্তিক আর পর্যায়ভিত্তিক সম্পর্কগুলো কি কি, সেটা হচ্ছে যদি বলি, গ্রুপ ভিত্তিক যেটা হবে যে পরমাণুর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা হচ্ছে তোমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক। মানে হচ্ছে আমি যদি বলি যে পরমাণু এক উপর থেকে নিচে গেলে তাদের আয়নীকরণ শক্তি কমে থাকে, হ্যাঁ। মানে উপর থেকে নিচে গেলে গেলে কমে। আর পর্যায়ভিত্তিক যদি বলি, বাম থেকে ডানে গেলে আয়তন শক্তি বৃদ্ধি পায়, বাড়ে, হ্যাঁ। এটা গ্রুপ ভিত্তিক সময় কারণটা হচ্ছে তাদের আয়নীকরণ শক্তি হ্রাস পায় কারণ হচ্ছে আকার বৃদ্ধিতে। আর পর্যায়ভিত্তিক সময় বাম থেকে ডানে গেলে তাদের আয়নীকরণ শক্তি কমে যায়, বৃদ্ধি পায়, ওকে। তো আর হচ্ছে একটা ব্যতিক্রম হচ্ছে একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে তোমার দেখা যায় যে অধিক চিপচিটির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে এটা ব্যতিক্রম করতে পারে বা ঘটে, ওকে। তো এটার কারণ হচ্ছে যে আমার, আচ্ছা আমি একটু ব্যাখ্যা করেছি গ্রুপ ভিত্তিক কেন সম্ভব। কারণ হচ্ছে একই গ্রুপে যদি মৌলের সংখ্যা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তিটা যেতে বাড়ছে, ইলেকট্রন থেকে তাদের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কম দূরবৃত্ত হয়, যে কারণে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ কমে, তাই আয়নীকরণ শক্তি কম হয়। কারণ হচ্ছে একমাত্র তোমার যেহেতু আমি যদি চিত্র এখানে দেখাই, তারপর যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস আর পাশে তোমার সহবস্ত ইলেকট্রন গুলো। তো এখানে আমি যদি দেখি যে তাদের সহবস্ত স্তর ইলেকট্রন গুলা বাড়ছে, তার স্তর গুলা বাড়ার ফলে এখানে যেটা হয় যে আম, উম, এই যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের দূরত্বটা, তাদের দূরত্বটা কমতে থাকে, হ্যাঁ। কমার ফলে হয় তাদের নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। কমে যাওয়ার ফলে দেখা যায় আয়নীকরণ শক্তিটা কমে যায়, ওকে। আর পর্যায়বৃত্ত সমীকরণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি ক্রমশ বাড়ে, হ্যাঁ। কোনো ফলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি ফলে ইলেকট্রন শক্তিটা বাড়ে না, তাই তাদের উপশক্তি হয়, যেখানে এই যে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা বাড়ে না, ফলে উল্টো কমে যায়, মানে কাছাকাছি হয়ে যায়। ফলে উপরন্তু নিউক্লিয়াসের চার্জ চার্জ বৃদ্ধি করে ইলেকট্রন তৈরি করে এরা দৃঢ়ভাবে আকৃষ্ট হয়, অর্থাৎ তা অপসারণের জন্য অধিকতর শক্তি প্রয়োজন। এতে বোঝা যায় যে গ্রুপ একে যে আমরা যে গ্রুপ দেখা যায় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইতে পাইতে তাদের আয়নীকরণ শক্তিটা বাড়তে থাকে, যে পর্যায়বৃত্তিক সম্পর্কের ক্ষেত্রে। তো আহ, আমি যেটা বলতেছিলাম যে অধিক স্থিতিশীল বা স্থিতিশীলের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, কারণ হচ্ছে যে উম, এখানে যেটা হচ্ছে যে আমি যদি বলি যে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের মৌলের আয়নীকরণ শক্তির চেয়ে কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের মৌলের আয়নীকরণ শক্তি কম হয়। যেমন এই জন্য যে দ্বিতীয় পর্যায়ে আমি গ্রুপ তেরোতে দেখো, গ্রুপ তেরোতে আমরা যেটা দেখাই, এই যে গ্রুপ তেরোর মধ্যে এখানে দেখো যে বোরন আছে, বোরনের সাথে আমরা যে তৃতীয় পর্যায়ে আহ আহ বলে অ্যালুমিনিয়াম, হ্যাঁ। তৃতীয় পর্যায়ে অ্যালুমিনিয়ামকে আয়নীকরণ শক্তি দিতে হঠাৎ রাস্তা, মানে যেহেতু অর্ধপূর্ণ ইলেকট্রন রয়েছে, এটা আর হচ্ছে অ্যালুমিনিয়াম, এই যে এই দুইটা ক্ষেত্রে হ্রাস পায়। কারণ হচ্ছে তারা তাদের মধ্যে ফিফটি ইলেকট্রন বিন্যাসটা মানে বিরাজ করে, এটা একটা একটা ব্যতিক্রম। আবার অনুরূপভাবে গ্রুপ 15 এর ক্ষেত্রে দেখা যায় মনে সময় এটা অর্ধপূর্ণ আছে, গ্রুপ 15 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে, স্থিতিশীল হওয়ার কারণ তাদের আম, আহ, আয়নীকরণ শক্তি দ্বিতীয় পর্যায়ে থেকে অক্সিজেন আর সালফার, হ্যাঁ, আয়নীকরণ শক্তি ক্রমশ তারা হঠাৎ হ্রাস পায়। আসলে এখানে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু হঠাৎ হ্রাস পায় কারণ তাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, ওকে। আচ্ছা, আহ, এখানে কিছু ব্যতিক্রম আমি যেটা বলি যে যেটা ব্যতিক্রম লক্ষ্য করবো, সেটা যেটা আমি একটু ব্যাখ্যা করি। ব্যতিক্রম গুলো যদি আমি বলি যে বোরনের শক্তি বেরিলিয়ামের থেকে অধিক, অপেক্ষা কম, ওকে। এটা আমি যদি ব্যাখ্যাটা যদি দেই, আহ, আমরা জানি পর্যায়ভিত্তিক আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেটা বাম থেকে ডান দিকে বাড়ে, কিন্তু যদি অধিক স্থিতিশীল থাকে ইলেকট্রন বিন্যাস, সেখানে সেটা ব্যতিক্রম হবে, হ্যাঁ। এটা তোমার হচ্ছে মূল মূল পয়েন্ট। তো আমি যদি এখানে বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস যদি লিখি, তো দেখা যাচ্ছে 1:2:2, হ্যাঁ।
আর হচ্ছে বোরনের যদি লিখি 1:2:2 2p1। তো এটাকে যদি আমি একটু উত্তেজিত অবস্থায় লিখি, হ্যাঁ, এটা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে পরমাণু আহ, অর্ধ অর্ধপূর্ণ অবস্থায় তাদের ইলেকট্রন অধিক স্থিতিশীল হয়। হ্যাঁ। তো বোরন ইলেকট্রনের থেকে দেখবো যে আমাদের যে লাস্টে যে বোরন ইলেকট্রনটা যে পি অরবিটাল প্রবেশ করে, এই ইলেকট্রনটা সরাইতে তা আমার কিছুটা শক্তি কম লাগে। হ্যাঁ, শক্তি কম লাগে। ফলে টু এস অরবিটালে যদি আমরা দেখি টু এস, এই যে টু এস অরবিটালে যুগলবদ্ধ হয়ে স্থিতিশীল স্থিতিশীল একটা ইলেকট্রন, তাহলে আমরা যেটা ত্যাগ করি তাহলে কি স্থিতিশীল হয়ে যায় না, যেটা তার তার কোনো নতুন করে গ্রহণ করা লাগছে না, আবার করে আহ, তার ছাড়া ইলেকট্রন ছাড়া লাগছে। হ্যাঁ। তো এই জন্য আবার অপরদিকে যদি দেখি যে এটা কিন্তু পুরোপুরি স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। যে কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করে টু এস টু বিন্যাস আনতে এটা কিন্তু অনেক টাইম লাগবে শক্তিটা ভাঙতে। তো দেখা যায় যে আমার বেরিলিয়ামের বরণের যেটা আমার আণবিক শক্তি বেরিলিয়াম থেকে কম, অর্থাৎ আমার স্থিতিশীলতার জন্য অর্ধপূর্ণ যেটা ইলেকট্রনিক স্থিতিশীল গঠনের জন্য এই দুটার মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি। আচ্ছা, আরেকটা আমি যেটা বলবো যেটা মোস্ট, এটা কিন্তু ক্ষয় বা ক্ষয় প্রায় আছে এই প্রশ্নটা। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে যে অক্সিজেনের আণবিক শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম। হুম, এটার দুইটা কারণ আমি যেটা কারণ বলবো সেটা হচ্ছে যে অক্সিজেনের আমরা তো জানি পর্যায়ভিত্তিক, এটা যেহেতু পর্যায়ভিত্তিক সম্পর্ক, পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, কিন্তু অধিক স্থিতিশীল ইলেকট্রোমিনাসের কারণে এটা ব্যতিক্রম ঘটবে। তো দুইটা যদি আমি ইলেকট্রোমিনাসে লিখি 1:2 2s2 2p3, তো আমি এটাকে যদি স্থিতিশীল অবস্থা ভাঙি 1:2s2 2px1 2py1 2pz1। হ্যাঁ, আবার আমি যদি অক্সিজেনটা যদি লিখি তাহলে হচ্ছে 1:2s2 2p4। আর এটা থেকে যদি আমি স্থিতিশীল অবস্থা লিখি 2px2 2py1 2pz1। হ্যাঁ। তো এখান থেকে যেটা দেখবো যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখবো যে একটা ইলেকট্রন যদি আমি ছড়াই দিই, একটা ইলেকট্রন যদি আমি এখান থেকে ছড়াই দিলে যেটা দেখা যায়, যে এখানে আমার একটা ইলেকট্রন বিন্যাস থেকে যায়। হ্যাঁ, এখানে একটা হয়ে যায়, যে একটা ইলেকট্রন যদি ছড়াই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে তাহলে এটা একক ধনাত্মক চার্জ হয়ে যাবে, ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় চলে আসবে, যেহেতু দেখো সবাইকে একটা একটা প্রত্যেকটা অরবিটাল লেখে তারা একটা একটা ইলেকট্রন নিচ্ছে। যদি আমি একটা ছড়াই দিই তাহলে একটু স্থিতিশীল আকারে থাকে, অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল অবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি কম, অন্য নাইট্রোজেন দেখো পুরোপুরি স্থিতিশীল। তাহলে একটা একটা করে ইলেকট্রন অলরেডি সাজানো আছে, আমি যদি একটা সাজাতে যাই তাহলে একটু অধিক শক্তি লাগবে না আয়নিকরণ শক্তি। তো এখান থেকে দেখবো যে নাইট্রোজেন আয়নিকরণ শক্তি স্বাভাবিক কিছুটা বেশি হয়। এই কারণে আমরা দেখবো অক্সিজেন থেকে নাইট্রোজেন আয়নিকরণ শক্তিটা একটু বেশি। এই কারণে একটা ব্যতিক্রমটা লক্ষ্য করা যায়। আচ্ছা, তো এরপর নেক্সট টপিক আমরা চলে আসবো হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি থেকে তার ঠিক উল্টাটা। হ্যাঁ, মানে আয়নিকরণ ঠিক উল্টাটা, যে গ্যাসীয় অবস্থায় কোনো মূল্যে এক মোল পর বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয় গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলে ইলেকট্রন আসক্তি। হ্যাঁ। তো মোদ্দা কথা হচ্ছে যে এখানে আমরা একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে গ্রহণ করাইতে যে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তারপর ধর আমি এখানে ফ্লোরিন ফেরত লিখলাম, ফ্লোরিন লিখলাম, তাহলে F মাইনাস হলো। হ্যাঁ, আবার লিখলাম হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে দেখবো যে একটা ইলেকট্রন গেল, তাহলে ক্লোরিন Cl মাইনাস।
এটা হচ্ছে আমার মতে ইলেকট্রন আসক্তি ধারণাটা। আচ্ছা, তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারবো যে কোথাও ইলেকট্রন আসক্তি বাড়ে কমে ব্যাপারগুলো আমি একটু বোঝার চেষ্টা করে বলি যে অপূর্ণ অক্রিয় প্রেক্ষাপটে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন অধিকতর স্থায়িত্ব লাভ করে, এই যে ইলেকট্রন আসক্তি বেশি যেমন ঋণাত্মক হয়। আচ্ছা, তো আমি যদি এটা গ্রুপ ভিত্তিক আর যদি যেটা যেটা লিখি উম, পর্যায় ভিত্তিক সেটা যেটা লিখি, গ্রুপ হচ্ছে আহ পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন একটা হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপ। মানে উপর থেকে নিচে গেলে ঠিক ইয়ার মতো, ওই যে আয়নীকরণ শক্তির মতো। উপর থেকে নিচে গেলে কি বলে তো তড়িৎ ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আর পর্যায় যেটা বলবো, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ওকে, তো আমি একটা জিনিস এখানে এখানে সময় মনে রাখবা যে হ্যালোজেন ইয়াতে যতটা স্তরে এখানে হ্যালোজেনের একটা ইয়ে আছে যে হ্যালোজেন শ্রেণী, এটা ইলেকট্রন প্রায় আছে যে হ্যালোজেন শ্রেণী ইলেকট্রনের কমটা লেখো। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা হচ্ছে যে যতটা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধির ফলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে এটা যেটা দেখা যায় গ্রুপ 17 হ্যালোজেন, হ্যাঁ এটার ক্ষেত্রে আমি যদি অ্যালেন আসক্তি কোম্পানি ক্লোরিন সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে তাদের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি বৃদ্ধির ফলে এদের আসক্তিটা হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এটা প্রায় এমসিকিউ চলে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত আমার গ্রুপ ভিত্তিক আর হচ্ছে পর্যাবৃত্ত সম্পর্ক। তো আমি যদি এটার ইয়েতে আসি, এই যে কিছু ব্যতিক্রম যেগুলো সেগুলো যদি আমি ব্যাখ্যা করি, তারপর ধরো ফ্লোরিনের কিছু ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে কম। হ্যাঁ, এটা দুইটা কারণ আমি যেটা বলবো। ক্লোরিন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের মৌল, আর একটা হচ্ছে ক্লোরিন হচ্ছে তৃতীয় শক্তি স্তরের মৌল। ওকে, তো এখানে আমি যেটা দেখবো যে এদের সহবস্তি স্তর আছে কত, 2s2 আর হচ্ছে 2p5, আমি যদি ইলেকট্রোমিনাসিটি এখানে ব্যাখ্যা করি। আর এখানে আছে 2p 3s2 3p5। আচ্ছা, তো আমি যেটা ব্যাখ্যাটা বলি যে ক্লোরিন থেকে ইলেকট্রন ক্লোরিন চেয়ে কম, কারণ হচ্ছে ফ্লোরিন পরমাণুর আকারটা একটু ক্ষুদ্র। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় স্তর। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তর, যে কারণে তৃতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর আকার কম। এটার ক্ষেত্রে তৃতীয় শক্তি আকার কম, ফলে ক্ষুদ্র পরিসরে 7টা ইলেকট্রন থাকে, কারণ এটা ইলেকট্রন মেঘের ঘনত্ব, ফ্লোরিনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। এটা হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। যে ইলেকট্রোম্যাগের ঘনত্ব বেশি, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তিতে এদের ইলেকট্রন সময় বিকর্ষণ বেশি হয়, ফলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম হয়। এটা ফলে এই যে ইলেকট্রনের যে আকর্ষণ যেটা, এদের কারণে তাদের ক্লোরিনের ইলেকট্রনটা কম হয়। আবার ক্লোরিনের কারণে হচ্ছে যেটা হচ্ছে তৃতীয় স্তরের শক্তিটা বড় হওয়ার কারণে চতুর্থ স্তরের 7টি ইলেকট্রন তাদের সহজে স্থান করে নেয়। হ্যাঁ, ফলে দেখা যায় যে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব হ্রাস পায়, ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কম। ইলেকট্রনের ঘনত্ব কম, ফলে এদের ইলেকট্রনের বিকর্ষণটা কম হয়। এটা আগমন যে ইলেকট্রন সহজে যে যার স্তর প্রকাশ করতে হয়, ফলে দেখা যায় যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চেয়ে বেশি হয়। তো এটা হচ্ছে তার মূল। আরেকটা যেটা বলবো যে কেনেডার সঙ্গে বলবো যে এটা তোমার এটা এই যে দেখা কিন্তু একই, যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি আহ কার্বন অক্সিজেন থেকে কম হবে না।
এটা ব্যাখ্যাটা একই যে কোনো পরমাণু মৌলে ইলেকট্রন আসতে পারেন যদি তা ইচ্ছে ইলেকট্রনের উপর নির্ভরশীল, ঠিক আছে? তা আমি যদি এটা যদি ইলেকট্রনের সাথে যেটা আঁকি উত্তেজিত অবস্থায়, তাহলে দেখা যাচ্ছে 1:2, 2:2, 2p(x1), 2py1, 2pz, যেহেতু কোনো ইলেকট্রন নাই। আর নাইট্রোজেনটা যদি লিখি, আর সেটা ক্ষেত্রে অক্সিজেন ক্ষেত্রে 1:2, 2:2, 2px2, 2py1, 2pz1। হ্যাঁ, তো আমি যেটা দেখছি যে কার্বন পরমাণু 2p অরবিটালে মাত্র দুটো ইলেকট্রন আছে, যে কারণে এরা সহজে আহ, বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেটা এখানে একটা একটু ফাঁকা আছে, এটা সহজে ইলেকট্রন তারা গ্রহণ করতে পারে। এবার নাইট্রোজেনের পরমাণু অর্ধপূর্ণ দেখা যাচ্ছে 2p অরবিটাল আছে, হ্যাঁ, যে নাইট্রোজেনের অর্ধপূর্ণ অবস্থা আছে, এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা, কারণ তাদের মধ্যে স্থিতিশীলতা দেখা যায়। হ্যাঁ, যে কারণে তারা তাদের মধ্যে একটি ইলেকট্রন প্রবেশ করতে কিন্তু একটি ইলেকট্রন 2p অরবিটালে যুক্ত হওয়া লাগে। তখন আমাদের দেখা যায় ইলেকট্রনের কিছুটা বিকশিত হয়, তো কার্বন পরমাণু নাইট্রোজেন পরমাণুর আসক্তির মান কম হয়, ফলে দেখা যায় যে অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে যেটা দেখবো যে কার্যকর নিউক্লিয়াস চার্জ বেশি হওয়ার কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হচ্ছে, ফলে কার্যকর নিউক্লিয়াস চার্জ নাইট্রোজেন পরমাণুর চেয়ে বেশি, অক্সিজেন আসক্ত কম। এখানে মূলত ইলেকট্রনের আমাকে উত্তেজিত অবস্থাটা দেখাইতে হবে, আর তাদের অর্ধপূর্ণ কোনটা তার ব্যাখ্যা দিতে হবে, এটা ছিল তার বেশি কিছু না। আচ্ছা, তা হচ্ছে আমি লাস্ট না কিছু আছে, আচ্ছা লাস্টে দেখাই। আরেকটা পর্যায়ে ধরবো, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা হচ্ছে কি জানি, কোন একটা সমজীবন যৌগের দুটি ভিন্ন পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যে বন্ধন আছে, শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করে, সেই ফলে আকর্ষণ করে পরিচ্ছন্নতার কথা বলা। হ্যাঁ, এটা আমি সংখ্যাটা আমি এখানে যদি পিডিএফ থেকে যদি দেখাতে চাই, আহ, এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে পরিচ্ছন্নতার কথা হচ্ছে সমজীবন শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে পরিচ্ছন্নতার কথা বলা। হ্যাঁ, বা এটাও লিখতে পারো, এটা হচ্ছে পরিচ্ছন্নতার সংজ্ঞা। এটা গ্রুপ ভিত্তিক পর্যাবৃত্তির সম্পর্কটা আমি যদি একটু বলি, উম, তার মানে এগুলো একই, ওই যে সবগুলাই যে এখন আকার বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে যেটা দেখবো যে আহ, হুম উপর থেকে নিচে যদি যাই, তো নিচে গেলে চৈতন্য থেকে হ্রাস পায়। আবার পর্যায়ে যদি দেখাই, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এটা হচ্ছে মূলত পর্যায়ভিত্তিক সম্পর্ক। হুম, তো এখান থেকে দেখা যায় যে যে চৈতন্যতা কত সবচেয়ে কার বেশি, আমরা যদি বলি যে সমাজযোগ্য অণুতে ফ্লোরিনের সবচেয়ে বেশি, যে কারণে আমাদের জন্য সবচেয়ে ফ্লোরিনের সবচেয়ে চৈতন্যতা বেশি, বেশি ফ্লোরিন। কারণ হচ্ছে তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনের উপর ফ্লোরিনের নিউক্লিয়াস আকর্ষণ সবচেয়ে বেশি, যে কারণে ফ্লোরিনের চৈতন্যতা এখানে সত্ত্বেও ফ্লোরিনের চৈতন্যতা কেন বেশি, আমরা একটা কথা বলবো যে সমযোজী যৌগ অণুতে শেয়ারকৃত ইলেকট্রনের উপর ফ্লোরিনের নিউক্লিয়াস আকর্ষণ সবচেয়ে বেশি, যে কারণে আমার ফ্লোরিনের চৈতন্যতা সবচেয়ে বেশি লাগে। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, যে আমরা জানি যে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া তার চৈতন্যতা বৃদ্ধি পায়, এর কারণ হচ্ছে আমার সেই নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়। তো একই পর্যায়ে নিউক্লিয়াসের চার্জগুলো বৃদ্ধি পায়, ফলে আমাদের শেয়ারকৃত ইলেকট্রনগুলো যুগলকে ওই পরমাণু নিউক্লিয়াসে অধিক আকৃষ্ট করে এবং চৈতন্যতা বৃদ্ধি পায়। এই কারণে এসে আমার এটাই সম্পর্ক। আর তার আমার যেগুলো বললাম এগুলো পার্থক্য হতে হবে, চৈতন্যতা আর তার তোমার ওই যে অসিমেট্রিক, এই দুটো পার্থক্য মাঝে মাঝে আছে। এই আমি যা বলছি এগুলো লিখলে তোমার পেয়ে যাবে সংজ্ঞা কি আছে। আচ্ছা, তো এরপর আসেন ধাতব ধাতু।
ধাতব ধর্ম হচ্ছে উম, ধাতব ধর্ম হচ্ছে যে আমরা জানি যে একই পর্যায়ে মৌলসমূহ পরমাণুতে বহিষ্কৃত কার্যকর নিউক্লিয়াসের বাম থেকে ডান দিকে ক্রমশ বাড়তে থাকে, ফলে পরমাণু আকার পরমাণু যোজিত ইলেকট্রন অধিকতর নিউক্লিয়াস আকৃতি, ফলে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়, আয়নীকরণ শক্তি, নিউট্রন শক্তি এবং তড়িৎ নিয়ন্ত্রকতা তার মধ্যে বৃদ্ধি পায়। তো তখন দেখা যায় যে পর্যায় সারণীর মধ্যে বাম দিকে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ ত্যাগ করে ধনাত্মক আয়ন এবং অপরদিকে ডান দিকে মৌলসমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। এরূপ বাম থেকে ডান দিকে যদি যাই, হ্যাঁ, তাহলে দেখো এই যে কথাগুলো বললাম এগুলো থেকে দেখা যায় যে একটা পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, তাহলে ধাতব ধর্ম কিন্তু হ্রাস পায়, কারণ ওই যে একই জিনিস ধাতব ধর্ম হ্রাস পায়, পর্যায়ভিত্তিক। হুম। আবার আমি যদি গ্রুপ ভিত্তিক দেখি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলের পরমাণু ইলেকট্রন নতুন শক্তিশালী যুক্ত হয়ে পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরে থাকে এবং আয়নীকরণ শক্তি ও তড়িৎ হ্রাস পায়, ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হ্রাস পায়। যদি আমি যদি গ্রুপ ভিত্তিক যদি বলি যে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এটা তার সম্পর্ক। হ্যাঁ, তখন ধাতব রাস্তায় পথখানির বাম দিকে সহমূল্য ছিল ফ্রেঞ্চিয়ামে সর্বাধিক ধাতব মূল্য। হ্যাঁ, আমরা যে পথখানে ফ্রেঞ্চিয়াম সবচেয়ে হচ্ছে কি ফ্রেঞ্চিয়াম, যদি বাংলা বলি এটা সবচেয়ে ধাতব, এগুলো এমসিকিউতে সবচেয়ে সক্রিয় ধাতব মূল্য। ফ্রেঞ্চিয়াম সবচেয়ে সক্রিয় ধাতব মৌল। আহ এটা হচ্ছে তোমার সক্রিয়, আবার এটা হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, এটা হচ্ছে অস্থায়ী, কিন্তু সবচেয়ে স্থায়ী হচ্ছে সিএস, মানে হচ্ছে সিএসটা সবচেয়ে স্থায়ী হচ্ছে ধাতব মূল। ওকে, এটা হচ্ছে মনে রাখো। আচ্ছা, ধাতবের ইয়া, মূলের একটা কম, মূলে আয়নীকরণ শক্তি যত কম হবে ধাতব ধর্ম প্রবল হবে আর বিজারক কম। আচ্ছা, আমি তো কিছু কথা বলি সেগুলো একটু আইডেন্টিফাই নোট করে দিই। এটা হচ্ছে যে আহ, মূলে আয়নীকরণ শক্তি যত কম হবে মানে আয়নীকরণ শক্তি কম হলে মূলের আয়নীকরণ কম হলে ধাতব ধর্ম বেশি প্রবল হবে। হুম, অর্থাৎ তাদের মধ্যে বিজারণ ক্ষমতা বেশি হবে। তো আমি যেটা একটা দিয়ে দেখাই যে যেমন হচ্ছে সিএস, তারপর হচ্ছে আরবি, পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে এটা ধাতব ধর্ম কম। হ্যাঁ, আবার ইলেকট্রন আসক্তি মান যত কম হবে ধাতব ধর্ম, এই ধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে, একই মানে হ্যালোজেন সমূহ এটা ঠিক একই, মানে এটার ক্ষেত্রে যাও। আবার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও তাই, ইলেকট্রন আসক্তি যত বেশি হবে তাদের ধাতব ধর্ম প্রবল হবে, আবার জারণ ক্ষমতা বেশি হবে কিন্তু মৌল প্রবল জারক হবে, হ্যালোজেন সমূহ। ইলেকট্রন আসক্তি বেশি হলে পাবে। ঠিক আছে? আচ্ছা, আর অধাতু মৌলটি সহজে ইলেকট্রন গ্রহণ করে, ফলে নিয়ন্ত্রকান্তমত আয়নিক বন্ধন গঠন করে। তো এই হলো আজকে আমাদের এগুলো পড়াশোনা। এটা নিয়ে যত মানে এগুলো বাকি সব আছে বই রিডিং করে এটা এই টপিকটার জন্য আমি এই যে পর্যায় ভিত্তিক ধর্ম এটা জন্য হাজারি সাহেব বইটাকে সাজেস্ট করছি, হাজারি সাহেব বইটা তো সুন্দর করে এই যে টপিক এগুলো রিডিং করে নিলে পারবে, আই হোপ সো, সুন্দর করে ব্যাখ্যা করে বলা। ওকে। আচ্ছা, আমি একটু রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে রাসায়নিক। এখানে আরেকটা আছে যে এসিড, এসিড ধর্ম, ক্ষার ধর্ম। এসিড, একটা ক্ষার, এই দুটো বই থেকে একটু রিডিং করবেন, তাহলে বুঝবেন না। এখানে রিডিং করলে আপনি সবচেয়ে বুঝতে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আহ, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন হচ্ছে আপনারা তো 19 নিয়ে পড়ে আছেন, তো আমি রিক্যাপ করে দিই। নেক্সট
লিজিয়ে লেকচার আমি এটা নিয়ে একটু আলোচনা করবো হাইব্রিডাইজেশনের সাথে। তো তার আগে আমি জাস্ট একটু বলে দিই, এটা হচ্ছে যে আয়নিকণ শক্তি জানি, আয়নিকণ শক্তি তো মূলত আয়নিক বন্ধন, হ্যাঁ আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে কি, যে ধাতু আর ধাতু আর ধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটা হচ্ছে মূলত আয়নিক বন্ধন। ধরুন সোডিয়াম প্লাস ক্লোরিন, এটা আয়নিক বন্ধন, ঠিক আছে, আমি জাস্ট রিক্যাপ করে দিয়ে গেছি। প্লাস সিএল9, এটা হচ্ছে আয়নিক বন্ধন। আবার আম, আয়নিক বন্ধনের ক্ষেত্রে যেটা দেখবো যে আমরা গ্রুপ একে খাদ ধাতুর ক্ষেত্রে আয়নিক শক্তি কম, যে ইলেকট্রন ত্যাগের পরিমাণ বেশি থাকে, হাইড্রোজেন সময় ইলেকট্রন শক্তি বেশি এবং গ্রহণের শক্তি বেশি। দেখা যায় যে গ্রুপ একের সাথে আমরা যদি গ্রুপ 17 যে বন্ধনগুলো হয় সেটাই হচ্ছে মূলত আমার আয়নিক বন্ধনগুলো হবে। ওকে, আচ্ছা। একটা গ্রুপের যত নিচের দিকে যাওয়া যায় প্রাণ সংখ্যা, যত যাওয়ার প্রাণ সংখ্যা আকার বৃদ্ধি পায় ততই আয়নিক আকার বৃদ্ধি ফলে আয়নীকরণ বন্ধন তত দুর্বল হয়। হ্যাঁ, মানে অর্থাৎ একটা গ্রুপের যদি আমি উপর থেকে নিচে যাই, উপর থেকে নিচে গেলে যেটা দেখা যায় যে আয়নিক আকার বৃদ্ধি পায় কিন্তু আয়নিক বন্ধন দুর্বল হয়। ওকে, এই কারণে হচ্ছে তোমার আয়নিক। আবার তোমাকে যদি বলি যে আয়নিক যৌগগুলো প্রধানত বৈশিষ্ট্যগুলো আমি বলি, এগুলো বই থেকে পড়লে পাবে যে আয়নিক যৌগগুলো মূলত পোলার পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বিশুদ্ধ সমুদ্র যৌগ কোনো পোল বা ধনাত্মক ধনাত্মক মেরুসৃষ্টি কণাগুলো পানিতে অদ্রবণীয়। মানে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয়, পানিতে পোল সৃষ্টি হয়। হ্যাঁ, তো পোল সৃষ্টি হয়, এই কারণে তাদের এই কারণে তাদের দ্রবণীয়। আচ্ছা, আবার ধাতুর দ্রবণ সময় একটা দুটো ইলেকট্রন বা তিনটি ত্যাগ করে আণবিক শক্তি প্রদান, এর চেয়ে বেশি আবার চারটা ইলেকট্রন ত্যাগ করে শক্তি প্রকাশ করা দুঃখ। কারণ হচ্ছে একটা পরমাণু সর্বোচ্চ দুটো থেকে তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো এই অনেক সময় ইলেকট্রন শেয়ার করে নির্দিষ্ট নিউক্লিয়ার গ্যাসে, এটা এখান থেকে ধারণাটা আসছে আমরা সমজীবন। সমজীবন মূলত কি, যে অধাতব পরমাণু সমূহ ইলেকট্রন যুগল শেয়ারের মাঝে সংযোজন গঠন করে রাসায়নিক বন্ধন পরিবেশ হয়। ধাতব পরমাণু সমূহ ইলেকট্রনের সঙ্গে সঙ্গে ইলেকট্রন যোগান দিয়ে প্রথমে ইলেকট্রন যুগল গঠন করে, পরে ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু শেয়ার করার মাধ্যমে যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন লাভ করে বন্ধনে আবদ্ধ হয়, সেটা হচ্ছে মূলত সমজীবন। সমজীবন মূলত ধাতব অধাতব পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন হয়, সেটা হচ্ছে মূলত সমজীবন। ওকে, যেমন হচ্ছে আহ হাইড্রোজেন পানি, যেটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন পানি একটা সমাজীবন বন্ধন। তারপর হচ্ছে আবার CH4, হ্যাঁ CH4 এর সাথে সমাজীবন বন্ধন, যেটা এই দুটার মধ্যে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা গঠন করে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আম, কি বলে সমাজীবন। ওকে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, বন্ধন যুগল ইলেকট্রনটা কি, যে সমুদ্রের মধ্যে যে ইলেকট্রন যুগল দুটি পরমাণুতে আবদ্ধ রাখে এবং ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস আসছে তাকে বন্ধন ইলেকট্রন যুগল বলে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত বন্ধন ইলেকট্রন যুগল। উম, আহ, আমি একটু সাজেস্ট করবো যে বন্ধন ইলেকট্রন যুগল, আর তা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আমি জাস্ট মুখে বলি, নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা হচ্ছে সমুদ্রের মধ্যে যে ইলেকট্রন যুগল তার কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রন অক্টেট সেট গণনায় ভূমিকা রাখে, তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে।
হ্যাঁ, এই দুইটা সংজ্ঞা বা একটু ব্যাখ্যাগুলো আপনারা একটু বই থেকে পড়বেন। এগুলা জাস্ট একটু সংজ্ঞা থেকে আছে, নিঃসঙ্গ ইলেকট্রনিক এগুলা যদি কারো কনফিউজ লাগে আমি জাস্ট নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। ওকে, এই দুইটা একটু বই থেকে পড়বেন। নোট করেছে এটার নাম একটু বিস্তারিত আলোচনা। তো আজকে এই মূলত এই ছিল আজকের পড়া রিলসটা। তো নেক্সট ভিডিওতে আমি হাইব্রিডাইজেশন বাকি যদি থাকে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। সালাম।